আমি একটু এক্সাইটেড। এত সুন্দর, এত বড় কেভ, মনে হচ্ছে একদম জঙ্গল আমলে ঢুকে গিয়েছি। রাউন্ড এন্ড রাউন্ড 4-5টা কেভ একসাথে, এবং এত বড়, এত সুন্দর, এত মেসমারাইজিং, এত ফ্যান্টাস্টিক যে বলার মতো না। এবং দ্য ভিউজ এন্ড কালার্স আর চেঞ্জিং র্যাপিডলি। যতই যাচ্ছি দেখছি যে অন্যরকম, আরেকটু অন্যরকম, আরেকটু অন্যরকম। এবং আসলে এত অসম্ভব সুন্দর। এটা যে কেন 7 ওয়ান্ডারের একটা, এটা অবশ্যই হওয়াই উচিত, না হলেই বরং আমরা আশ্চর্য হয়ে যেতাম যে এটা কেন 7 ওয়ান্ডার হবে না। ভিউয়ার্স, একটু এটা লাস্ট পয়েন্ট আমরা চলে আসছি, কিন্তু বের হতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আরো থাকি। এই বিউটি চোখের সামনে থেকে চলে যাবে, এটাই এখন মেনে নেওয়া কষ্ট। আর্ম ফোর্স ছিল, তারা 435টা এরকম প্লেনকে ডিস্ট্রয় করেছে, তারই একটা নমুনা এখানে রাখা আছে। আমাদের ক্যাপ্টেন নাম হচ্ছে হাংসং শর্ট কেভ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওই উপরে এই কেভটার ভিতরে ঢুকবো। সিঁড়ি দিয়ে উঠতে হবে, প্রায় 200 সিঁড়ি দিয়ে, তারপরে হচ্ছে এটার উপরে উঠতে হবে। প্রচুর টুরিস্ট, প্রচুর লাইন, লম্বা লাইন, একটু আস্তে আস্তে ঢুকতে হবে। আমাদের টিমের নাম হচ্ছে ড্রাগন টিম। এটা হচ্ছে আমাদের ট্যুর গাইড। তার মাথার উপর হচ্ছে একটা ড্রাগন আছে, যার কারণে টিমের নাম দিয়েছে ড্রাগন টিম। ভিউয়ার্স, আমরা সেই সানসেট কেভের ভেতর দিয়ে যাচ্ছি। সারপ্রাইজিং কেভ দেখতে পাচ্ছেন, একদম পাহাড়ের ভিতরে এরকম একটা গুহা। আর এখানে হচ্ছে অনেকগুলো রক, স্টোন, এক একটা শেপ এক এক রকম। আপনাদের যদি দেখাই, এটা অনেকটা হচ্ছে হাতির মতো একটা শেপ। তারপরে হচ্ছে এই পাশে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বলেছে চিকেন টাইপের একটা শেপ। এই অংশটা হচ্ছে চিকেনের মাথা, পুরোটা হচ্ছে বডি। চিকেন টাইপের একটা শেপ। এরকম ভাবে এক একটা রক এক এক রকম শেপের মতো। এই শেপটা হচ্ছে অনেক অক্টোপাসের মতো, অনেকগুলো পা নিচে নেমে গিয়েছে। দেখতে পাচ্ছেন গুহার ভিতরে একজন একজন করে ঢুকছে। ভিউয়ার্স, আমরা এখন সারপ্রাইজিং কেভের যে মূল বড় ফটক, যেটা সবচেয়ে বড় জায়গা, সেখানে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন, মানে সারপ্রাইজ না হওয়ার কোনো উপায় নাই। সারপ্রাইজ আমাদের হতেই হবে, এত বড়, এত সুন্দর, এত অসম। দেখতে পাচ্ছেন এই বড় যে গুহা আছে, পানি জমে জমে আসলে বেসিক্যালি এই পাথরগুলো হয়েছে। হাত দিলে প্রচন্ড পানি পাওয়া যায় পাথরগুলোতে। এটা হচ্ছে লাইমস্টোন কেভ। একদম পাথর ঘেসে 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 আমরা নামছি। সো আপনারা যদি অরিজিনাল কেভের ফিল নিতে চান, তাহলে সেক্ষেত্রে হচ্ছে মাস্ট আপনাদের এখানে আসতে হবে। কারণ কেভ আমরা এই পর্যন্ত অনেক কেভে গিয়েছি, কিন্তু এরকম মানে একদম মাথা ঘেসে গা ঘেসে এরকম কেভ কমই দেখা যায়। এবং আশেপাশে আপনি যতই দেখবেন ততই মুগ্ধ হবেন। দেখতে পাচ্ছেন আপনারা এক এক আকৃতি, এক এক শেপের, খুবই উঁচা, খুবই লম্বা। এবং কেভের ভিতরে ভিতরে স্পটলাইট দিয়ে ওরা হচ্ছে এটা সৌন্দর্য বর্ধন করেছে। আপনারা চাইলে হচ্ছে এখানে এসে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। চমৎকার, খুবই সুন্দর। আমরা যতই ঢুকছি ততই মুগ্ধ হচ্ছি। আমার কাছে মনে হয় যে এই হ্যালংওয়ের যেই টুরিস্ট অ্যাট্রাকশন প্লেস আছে, এর মধ্যে আপনার হচ্ছে প্রথমে আমি রাখবো সারপ্রাইজ কেভটা, তারপর হচ্ছে ক্যানোয়িং। দেখতে পাচ্ছি আমরা এখন আরেকটা গুহার ভিতর দিয়ে যাচ্ছি। আমরা যখন হাত দিচ্ছি সবগুলো দেখতে পাচ্ছি পানি জমে আছে। পানি জমে জমে হচ্ছে এই পাথর তৈরি হয়েছে। আমরা এখন আরেকটা চমৎকার জায়গায় চলে এসেছি। এই জায়গাটা হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন একটা লেয়ার তৈরি হয়েছে। এই লেয়ারটা হচ্ছে প্রথমে থাকে এরকম একটা রঙিন লেয়ার থাকে, তারপর আস্তে আস্তে এটা কালো হয়ে যায়, এরকম করে কালো হয়ে যায়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যতগুলো হচ্ছে পাহাড় বা পাথর জমে আছে, সবকিছুই কিন্তু হচ্ছে পানি জমে জমে হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে একটা। আমরা যত সামনের দিকে অগ্রসর হচ্ছি, আমরা ভাবছিলাম যে গুহা হয়তো শেষ হয়ে যাবে, দেখি এটা শুরু আছে, কোনো শেষ নাই। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় জায়গা এবং বিশাল বড় গুহা। এবং গুহার হচ্ছে যতই আমরা আগাচ্ছি এক এক রকম, কোনোটা খোলা, কোনোটা হচ্ছে বদ্ধ। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর টুরিস্ট আসে এটা দেখার জন্য।
এগুলো দেখা যাচ্ছে যে মাথার হাইট বরাবর বা মাথার হাইট থেকে অনেক অনেক উপরে আছে। বাট আমাদের ট্যুর গাইড বললো যদি আজ থেকে হচ্ছে প্রায় 200 বছর পরে আমরা এখানে আসি, আসার সুযোগ হয় বা অন্য কেউ যদি আসে তাহলে দেখবে সেটা হচ্ছে যে এখানে একদম আমাদের মাথারও নিচে আমাদের কোমর পর্যন্ত হচ্ছে এই পাথরগুলো নেমে আসবে। ভিউয়ার্স, আমি একটু এক্সাইটেড। এত সুন্দর এত বড় কেভ, মনে হচ্ছে একদম জঙ্গল আমলে ঢুকে গিয়েছি। এবং এখান থেকে হলো যে আমরা আস্তে আস্তে যতই আগাচ্ছি, এত বড় গুহা। আগের দিনে মানুষ যে কিভাবে গুহায় থাকতো এখানে না আসলে আসলে বোঝা যায় না। কারণ এক তো হলো যে ওয়েদারটা অনেক ঠান্ডা এবং খুব সফট কমফোর্টেবল একটা ওয়েদার, এবং মোর ইম্পর্টেন্টলি এটার ভিতরে এসে বুঝতে পারছি যে উই ক্যান ইজিলি লিভ হিয়ার। ইটস লাইক আ রুম, ইটস লাইক আ এটা কি হোম। এবং টেম্পারেচারও মোটামুটি ভালো টেম্পারেচার। হ্যাঁ রাইট, এবং টেম্পারেচারটা লাগছে না, ঠান্ডা লাগছে না, একদম হালকা ঠান্ডা, মানে ভেরি সফট টেম্পারেচার। ভিউয়ার্স, পুরো কেভটা আপনারা দেখতে পাচ্ছেন একটু একটু করে লাইটিং দেওয়া আছে। মোর ইম্পর্টেন্টলি যেখানে যেখানে শ্যাওলা হয়ে আছে সেই জায়গায় মনে হচ্ছে সবুজ লাইটিং, এবং মনে হচ্ছে গুহা থেকে সবুজ রে বের হচ্ছে, এবং এটা আরো বেশি এই কেভটাকে মেসমারাইজিং করে ফেলেছে, আরো বেশি সুন্দর করে ফেলছে। সো লিটারালি দ্য কেভ ইজ অসম। Everyone should definitely visit here for a single time at least in life. বিশাল বড় কেভ, শেষই হচ্ছে না, এবং আপনি যত ঘুরবেন যত দেখবেন তত। দেখতে পাচ্ছি এখানে একটা টার্টলের মতো, আবার এখানে হচ্ছে কেউ অনেকে দেখলাম টাকা দিয়ে গেছে। ফিমেল টার্টল, ফিমেল টার্টল। আপনারা দেখছেন যে এখন এখান থেকে দাঁড়িয়ে ফুল গুহাটা দেখা যাচ্ছে। আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে আসলে কখনোই ফিল করতে পারবেন না গুহাটা যে কতটা সুন্দর। আমার কাছে মনে হয় যে আপনারা এই পর্যন্ত যত গুহায় গিয়েছেন, এই গুহাতে আসার পর আপনাদের সব ধরনের ধারণাই পাল্টে যাবে। একটা মানে গুহা যে এত সুন্দর হতে পারে, এবং এই গুহাতে হচ্ছে আপনারা এসে চাইলে থাকতেও পারবেন, এবং খুবই সহনীয় একটা ফিলিংস, খুবই সহনীয় হচ্ছে একটা টেম্পারেচার এখানে মেনটেন হয়, হালকা ঠান্ডা। দেখতে পাচ্ছেন উপরে এতক্ষণ হচ্ছে গ্রিন ছিল, তারপরে হচ্ছে আস্তে আস্তে কালার পরিবর্তন হয়ে রেড হয়ে গিয়েছে, চারদিকে এখন রেড দেখা যাচ্ছে। ভিউয়ার্স, এতক্ষণ ধরে আমরা এই সারপ্রাইজিং কেভের ভিতর দিয়ে অলমোস্ট 10 to 15 মিনিটস ধরে হাঁটছি, এবং রাউন্ড অ্যান্ড রাউন্ড 4-5টা কেভ একসাথে, এবং এত বড়, এত সুন্দর, এত মেসমারাইজিং, এত ফ্যান্টাস্টিক যে বলার মতো না। এবং দ্য ভিউজ অ্যান্ড কালার্স আর চেঞ্জিং র্যাপিডলি। যতই যাচ্ছি দেখছি যে অন্যরকম, আরেকটু অন্যরকম, আরেকটু অন্যরকম, এবং আসলে এত অসম্ভব সুন্দর। এটা যে কেন 7 ওয়ান্ডারের একটা, এটা অবশ্যই হওয়াই উচিত, না হলেই বরং আমরা আশ্চর্য হয়ে যেতাম যে এটা কেন 7 ওয়ান্ডার হবে না। ভিউয়ার্স, একটু পর পর এই কেভের দেয়াল ছুঁয়ে ছুঁয়ে কিন্তু পানি পড়ছে, এবং যখনই পানি পড়ছে ডেফিনেটলি এটা কিন্তু আরো নিচের দিকে নেমে আসবে। আফটার 200 ইয়ার্স আমরা এখানে এসে এটাকে আরো অনেক নিচে পাবো, যার ফলে আমরা এটার ভিতর নাও ঢুকতে। সুন্দর যত দেখছি, মানে এখন এটা লাস্ট পয়েন্ট আমরা চলে আসছি, কিন্তু বের হতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আরো থাকি। এই বিউটি চোখের সামনে থেকে চলে যাবে, এটাই এখন মেনে নেওয়া কষ্ট। অদ্ভুত অদ্ভুত। এখনই আমরা বের হয়ে যাব, কিন্তু এর আগে আমাদের গাইড দেখালো যে একটা হিউজ টার্টল, অনেক বড় একটা কচ্ছপ, এবং ওইটা হলো যে কচ্ছপের মাথা, এবং এই পুরোটা হলো যে আমাদের কচ্ছপটা। তো আসলেই এটা কচ্ছপের মতোই লাগছে, আসলে ছোট ছোট আকৃতির ডাইনোসরের মতো লাগছে একটা, দেখো। হ্যাঁ, আসলে বিভিন্ন রকমের শেপ ফর্ম হয়েছে এখানে, যেহেতু হলো যে পানির কণা পড়ে পড়ে এখানে হলো যে লাইমস্টোন পাহাড় হয়েছে। ভিউয়ার্স, আমরা আমাদের এই ক্রাউন লেজেন্ড ক্রুজের লাস্ট মোমেন্ট দিয়ে যাচ্ছি, সবাই ব্রাঞ্চ এনজয় করছে। আমরা ব্রাঞ্চ করতে পারছি না সিন্স উই আর ফাস্টিং, বাট উই আর এনজয়িং দ্য ভিউজ, এবং সবাই যে খাচ্ছে সেটাও এনজয় করছি। এভরিথিং ওয়েন্ট ভেরি ওয়েল। ভালো থেকে এসে সরাসরি একটা স্কুটার ভাড়া করে চলে এসেছি ভিয়েতনাম আর্মি মিউজিয়ামে, এবং এখন 60,000 ডং দিয়ে আমরা হলো যে এন্ট্রি নিয়েছি। ইটস অলমোস্ট লাইক 300 টাকার মতো। সো আসেন আমরা
ভিতরে যে দেখি ভিউয়ার্স, এখানে আমরা কিছু সেনাপতি দেখছি, কিছু ছুরি, বন্দুক, পিস্তল এবং এখানে কিছু মিসাইল। এখানে দেখো মিসাইল, ওখানে তরোয়ালও আছে। মিসাইল, পাথর যেগুলো দিয়ে হলো যে বেসিক্যালি হলো যে মারা হতো, ওই যে দূরে পাথরগুলো সেগুলো দেখা যাচ্ছে এবং একটা দেয়া আছে যে কিভাবে যুদ্ধ হতো একটা। আমরা এখন মিউজিয়ামে আরেকটা পোর্শন, যেখানে হলো যে পুরনো বিল্ডিং যেখান থেকে যুদ্ধ করা হয়েছে এবং এখানে হলো যে কিছু মিলিটারি যে অস্ত্র, ওদের যেই গোলা বারুদ সেগুলো রাখা আছে, সেগুলো ভিজিট করতে চলে এসেছি। ওখানে শুধুমাত্র ছবি আর আর্কিটেকচার দেখে খুব একটা ভালো লাগে নাই, বাট নাও যখন আমরা এদিকে আসছি, যখন আমরা দেখতে পাচ্ছি যে না এখান থেকে হয়েছে, এইভাবে হয়েছে, এবং আপনার উপরে দেখতে পাতা ভিয়েতনামি পতাকা, এবং ওখান থেকে কিন্তু হলো যে যুদ্ধ হতো, সো তারা এটা পুরোটাই সংরক্ষণ করেছে। দ্যাটস গ্রেট। এখানে আমরা ছোট করে একটু জানতে পারি ওদের হিস্টোরি সম্পর্কে এবং এই মিউজিয়াম সম্পর্কে। এখানে লেখা আছে, ডিউরিং দ্য 9 year resistance war against the French colonists, Vietnamese people armed forces shot down and destroyed 435 French aircraft. That means Vietnamese যে আর্ম ফোর্স ছিল তারা 435টা এরকম প্লেনকে ডিস্ট্রয় করেছে, তারই একটা নমুনা এখানে রাখা আছে এবং ইটস মানে অরিজিনাল ডিস্ট্রাকশন অফ আ প্লেন। এবং এখানে আরো বলেছে যে ইনক্লুডিং 162 ones in the winter and spring campaign and 62 ones in the Dien Bien Phu campaign. আচ্ছা, এখানে বলেছে যে যতগুলাই হয়েছে এরকম ডিস্ট্রাকশন, কিছু হয়েছে কিছু সামারে হয়েছে, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট যে এই যুদ্ধ 9 বছর দীর্ঘ সময় চলাকালীন যুদ্ধেও তারা যে সাফার করেছে, সেই সময় তারা 435 এরকম এয়ারক্রাফট ডিস্ট্রয় করেছে। ইটস আ ডেমনস্ট্রেশন অফ দ্যাট। হচ্ছে টেম্পার অফ লিটারেচারে আছি, এটা আমরা দেখলাম গুগলে, এটার 4.6 রেটিং। আমরা একটু আগে হচ্ছে হোচিমিন মিউজিয়ামে গিয়েছিলাম, বাট এটা বন্ধ হয়ে গেছে, যার কারণে আমরা এখানে আসলাম। এখানে টিকিটের প্রাইস ছিল হচ্ছে 140, অর্থাৎ 1,40,000। সো অ্যারাউন্ড বাংলাদেশি টাকায় হচ্ছে 700 টাকা করে পড়েছে। সো চলুন আমরা দেখি কি আছে টেম্পলের ভিতরে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ছোটকালে পড়েছিলাম যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, এরকমই একটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা পড়াশোনা করছে, আরেকটু বড় হয়েছে, পড়াশোনা কন্টিনিউ করে যাচ্ছে, পিএইচডি বা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তারপরে সে ঘোড়ার গাড়িতে করে যাচ্ছে। সো এখানেই হচ্ছে আমরা একটা প্রতিচ্ছবি দেখতে পেলাম যে পড়াশোনা করলে হচ্ছে আপনি ঘোড়ার গাড়িতে চড়বেন, বাট এই জামানায় হচ্ছে ঘোড়ার গাড়িতে চললে হবে না, এই জামানায় হচ্ছে এয়ারক্রাফটে চলতে হবে। ভিউয়ার্স, হচ্ছে আমরা এখন এই মেইন এন্ট্রি পয়েন্টে ঢুকবো। মেইন এন্ট্রি গেট দিয়ে ঢুকলাম, এখানে একটা ফিশের মতো হচ্ছে একটা ভাস্কর্য দেখা যাচ্ছে। সুন্দর একটা লেক আছে, দেখতে পাচ্ছেন। একটা পন্ড আছে, সম্ভবত এখানে হচ্ছে মাছও আছে। প্রতিটা টেম্পলেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এক লেকের মতো দেখা যাচ্ছে, একটা রেড ফিশ দেখা যাচ্ছে, অনেকগুলো ফিশ, ওই পাশে অনেকগুলো ফিশ আছে, একটা গাছ আছে। ওদের প্রতিটা টেম্পলেই বা একটা দর্শনীয় স্থানগুলোতে হচ্ছে বনসাই গাছগুলো আমরা দেখতে পারি, এবং ওদের যে বাড়ি ঘরগুলো সবই হচ্ছে চাইনিজ আকৃতির। আপনারা অলরেডি জানেন যে ভিয়েতনামের খুব কাছেই হচ্ছে চায়না, সো সবকিছু মানে চায়নার একটা প্রভাব ভিয়েতনামে আছে। এখানে মাছ দেখতে পাচ্ছি, মাছের খাবারগুলো হচ্ছে পড়ে গেছে যেগুলো, সেগুলো হচ্ছে একটা পাখি খাচ্ছে, একটা কবুতর খাচ্ছে। প্রচুর মাছ, অনেক মাছ দেখা যাচ্ছে এখানে। ভিতর দিয়ে প্রবেশ করলাম এবং এখান থেকে খোলা একটা উঠান বা মাঠ দেখা যাচ্ছে, এবং এখানে চারপাশে হচ্ছে বিভিন্ন গাছ আছে। আর এখানে একটা হচ্ছে মনুমেন্ট দেখা যাচ্ছে, আমি জানি না এটা কিসের সাইন, এটা একটা ড্রাগন টাইপের কোনো কিছু হবে হয়তো, অনেকগুলো মাথা বের হয়ে আছে। আর এরপরেও দেখা যাচ্ছে ওদের সম্ভবত, ওরা যেহেতু হচ্ছে হিন্দু রিলিজিয়নের আন্ডারে, মানে হিন্দু সম্প্রদায়, সো আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত তারা যে রিলিজিয়নের আন্ডারে, ওইটার হয়তো কোনো একটা ভাস্কর্য, এটা কোনো কিছু হয়তো নির্দেশনা করে। আর সবচেয়ে সুন্দর লাগছে প্রতিটা জায়গাতেই বনসাই, এবং বনসাইগুলো বোঝাই যাচ্ছে দীর্ঘদিন ধরে আছে এই গাছগুলো। আমার কাছে মনে হয় একটা বংশের বয়স কম করে হলে 100 বছরের কাছাকাছি হবে। চমৎকার লাগছে এই বনসাই গাছগুলোকে, চারদিকেই হচ্ছে এরকম বনসাই গাছ আমরা দেখতে পাচ্ছি।
একটা স্নিগ্ধ একটা মনোরম পরিবেশ আছে এখানে। এখানে আসলে হয়তো আপনি 5 মিনিট বসে থাকলে আপনার মন ভালো হয়ে যায়। আমরা এখানে আরেকটা মনুমেন্ট দেখতে পাচ্ছি একটা কচ্ছপের উপরে একটা বক পাখি দাঁড়িয়ে আছে। জানি না এটা কি টাইপের পাখি, বকই হয়তো জিয়ারত করেছে। একটা কচ্ছপের উপর দাঁড়িয়ে আছে, এরকম দুইটা দেখা যাচ্ছে। ভিউয়ার্স, আমরা এখন আরেকটা টেম্পলের ভিতরে ঢুকলাম। ভিয়েতনামে হচ্ছে টোটাল পপুলেশনের 38% হচ্ছে ট্যুরিস্ট। ওদের মেইন ইনকামের 38% আসে ট্যুরিস্টের কাছ থেকে। সো এখানে দুই টাইপের টেম্পল আছে, একটা হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল, যারা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে বৌদ্ধ রিলিজিয়ানের, আর আরেকটা হচ্ছে কমন টেম্পল। সবকিছু একটার মধ্যেই আছে, এই আসে। এটা হচ্ছে ট্যুরিস্টদের জন্য এটা উন্মুক্ত রাখে, এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা টেম্পলেই খুব সুন্দর সুন্দর জিনিস হচ্ছে গিফট দিয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি জাম্বুরা, তারপরে হচ্ছে চকলেট, তারপরে হচ্ছে আগরবাতি, আর বিভিন্ন নানা প্রসাধনী আছে এখানে। এটা হচ্ছে 10 থেকে 13 শতাব্দীতে হচ্ছে এটা প্রচলন ছিল, বাট কালের বিবর্তনে এটা চেঞ্জ হয়ে এখন নর্মাল টেম্পল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ছবি দেওয়া আছে এখানে। লিটারেচার নিয়ে পড়াশোনা করতো তারাই হচ্ছে এই ড্রেস পরিধান করতো। দেখতে পাচ্ছেন একটা ড্রেসের একটা নমুনা, এখানে গ্লাস বন্দি করে রাখা আছে এবং সাথে একটা হ্যাটও আছে। (1945) সালে যখন টেম্পল গঠন করা হয়েছে তখন হচ্ছে এটা একটা নমুনা, যখন টেম্পল গঠন করা হচ্ছে। আমাদের ভিয়েতনামে আমরা কালকে হচ্ছে সানসেট দেখেছি হচ্ছে হ্যালং বেতে। আজকে আমরা সানসেটটা কিছুটা দেখতে পাচ্ছি এই টেম্পলে বসে, টেম্পল অফ লিটারেচার। হ্যালো ভিউয়ার্স, এখন বাজে রাত 11:30, অলমোস্ট 12টার কাছাকাছি। তো আমরা হইয়ানে চলে এসেছি নর্থ ব্যাংক হোটেল। তো হোটেলে এসে আমরা প্রথমে আমাদের ভেবেছি যে আমাদেরকে রিসেপশনে নেওয়া হচ্ছে, যেহেতু আমরা আমাদের ড্রাইভারের পিছনে পিছনে যাচ্ছি, যে দেখি ও মা, দিস ইজ আওয়ার রুম। ঢুকে এন্ট্রান্সের সাথে সাথেই আমরা পেয়ে গেলাম আমাদের রুম, এবং রুমটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ, এবং তার থেকেও বেশি সুন্দর ওয়াশরুমটা, এবং সাথে আমাদের বিভিন্ন বারান্দা আছে, এবং বারান্দার সাথে হচ্ছে একটা রিভার ভিউ আছে, রিভার ভিউ না, সি ভিউ। আমার জন্য পন স্যান্ডেল আছে, ওতে পন স্যান্ডেলগুলো আমার নরম হয়, বাংলাদেশের পন স্যান্ডেল অনেক শক্ত। এবং আমি আসলে এখানে এই ল্যান্টার্ন লাইটগুলোকে অসম্ভব পছন্দ করেছি, কেনার জন্য চেষ্টা করেছিলাম, একটা 700 টাকা করে, কিন্তু মোর ইম্পর্টেন্টলি আমাদের সেই ব্যাগেজে জায়গা নাই, কারণ আমাদের পেয়েছি 7 কেজি 14 কেজি, এবং দুজনেই একদম 14 কেজির জিনিসপত্র নিয়ে চলে আসছি, যে ছোটো ছোটো দুটো